বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে হুমায়ুন কবির। বিএনপির শহীদুলের আয় ১৮ লাখ, স্ত্রীর ১৩ লাখ। হলফনামায় ১৬ লাখ টাকার ব্যাখ্যা দিলেন নাহিদ। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৪ দিনের উত্তরাঞ্চলের ৯টি জেলা সফরের অংশ হিসেবে সোমবার ১২ জানুয়ারি রংপুর সফরে যাবেন। এদিন বেলা ২টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় শহীদ আবু সাঈদে কবর জিয়ারত করবেন তিনি। তারেক রহমানের সফর সংক্রান্ত সমন্বয়ক অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন গনিউল আজম এ তথ্য জানান। সফরে তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও তৈয়বা মজুমদার সহ দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারতের পাশাপাশি দোয়া মাহফিলেও অংশ নেবেন। গনিউল আজম বলেন, ৪ দিনের কর্মসূচিতে ১১ জানুয়ারি ঢাকা থেকে সড়ক পথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় রাতযাপন করবেন তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জ হয়ে দিনাজপুর যাবেন। সেখান থেকে ঠাকুরগাঁওয়ে যাবেন এবং সেখানে রাতযাপন করবেন। ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাট সফর করবেন। সেখান থেকে ফিরে রংপুরে রাতযাপন করবেন। ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান। সফরকালে তিনি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তারেক রহমানের সফর উপলক্ষে এরই মধ্যে দলের পক্ষ থেকে নানা প্রস্তুতি শুরু করা হয়েছে। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে আগত প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময়ে কিভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দুদেশের সম্পর্ক উন্নয়ন করা যায় সে ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বুধবার ৭ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে হুমায়ুন কবির বলেন, বৈঠকে মূলত আগামী দিনে কিভাবে দেশের উন্নয়নে চায়না ও বাংলাদেশ যৌথভাবে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। এক প্রশ্নের জবাবে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, তারা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত। নির্বাচন পরবর্তী দেশ ও দেশের জনগণের উন্নয়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা কী হতে পারে সে বিষয়ে গুরুত্ব সহকারে মতামত নিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব সালেহ শিবলি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদি আমিন। বিএনপির শহীদুলের আয় ১৮ লাখ, স্ত্রীর ১৩ লাখ। ফরিদপুর ৪ আসন থেকে বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম বাবুল। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় ১৮,৮৫,৭৯৪ টাকা, আর স্ত্রীর বার্ষিক আয় দেখানো হয়েছে ১৩,১৬,০৩৯ টাকা। অস্থাবর সম্পদ হিসেবে তার নিজের নামে নগদ অর্থ রয়েছে ১৫,৭০২ টাকা, ব্যাংকে জমা ৮,৮২,৭২০ টাকা। এছাড়া তার মালিকানায় প্রাইভেট কার, বাস ও ট্রাক সহ যানবাহনের মূল্য দেখানো হয়েছে ২৭,৩০,০০০ টাকা। তার নিজের নামে কোনো স্বর্ণালঙ্কার নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। এদিকে তার স্ত্রী নাজনীন রিনার অস্থাবর সম্পদের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। তার নগদ অর্থ রয়েছে ২৭,৬৬,৫৩৮ টাকা এবং ব্যাংকে জমা ১,৬৭,২১৯ টাকা। সঞ্চয়পত্র, ফিক্সড ডিপোজিট ও ডাক সঞ্চয়পত্রে বিনিয়োগ রয়েছে মোট ৩২ লাখ টাকা। এছাড়া তার নামে ২১ ভরি স্বর্ণালঙ্কার, ১,৫০,৫০০ টাকার ইলেকট্রনিক্স পণ্য এবং ১,৪০,০০০ টাকার আসবাবপত্র রয়েছে।
আয়কর সংক্রান্ত তথ্যে দেখা যায় শহীদুল ইসলাম বাবুল সর্বশেষ অর্থ বছরে ১,১৫,৯৭৯ টাকা আয়কর পরিশোধ করেছেন। তার স্ত্রী নাজনীন রিনা আয়কর দিয়েছেন ৪১,৩৪৫ টাকা। শহীদুল ইসলামের বিরুদ্ধে ৪০টি মামলা ছিল, তবে সব মামলা থেকেই খালাস পেয়েছেন বলে উল্লেখ করেছেন। বর্তমানে তার বিরুদ্ধে কোনো বিচারাধীন মামলা নেই বলে জানিয়েছেন তিনি। হলফনামায় ১৬ লাখ টাকার ব্যাখ্যা দিলেন নাহিদ। নির্বাচনী হলফনামায় নিজের আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে বিভ্রান্তি ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার ৭ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। একই সঙ্গে ওই পোস্টে অপপ্রচারের জবাবও দিয়েছেন এনসিপির আহ্বায়ক। ফেসবুকের ওই অ্যাডমিন পোস্টে বলা হয়েছে, নির্বাচনী হলফনামায় নাহিদ ইসলামের আয় ও সম্পদ সংক্রান্ত তথ্য নিয়ে বিভ্রান্তি ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচার সত্য উদ্ঘাটনের চেয়ে বরং একজন স্বচ্ছ রাজনীতিবিদকে সন্দেহের কাঠগড়ায় দাঁড় করানোর একটি রাজনৈতিক প্রয়াস। এতে বলা হয়, প্রথমত, বাৎসরিক আয় নিয়ে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভুল ধারণার উপর দাঁড়িয়ে আছে। হলফনামায় যে ১৬ লক্ষ টাকার বাৎসরিক আয় উল্লেখ করা হয়েছে তা কোনো নির্দিষ্ট চাকরি ছাড়ার পর হঠাৎ করে অর্জিত অর্থ নয়। এটি ২০২৪-২৫ অর্থ বছরের ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত মোট আয়ের হিসাব। এই অর্থবছরের বড় একটি সময় অর্থাৎ ৭ মাস নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং সেই দায়িত্বের বিপরীতে রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বেতন ভাতা পেয়েছেন। বাস্তবতা হল, এই ১৬ লক্ষ টাকার মধ্যে প্রায় ১১ লক্ষ টাকাই উপদেষ্টা হিসাবে প্রাপ্ত বেতন ভাতা, যা ব্যাংক চ্যানেলের মাধ্যমে পরিশোধিত, আয়করযোগ্য এবং সম্পূর্ণভাবে নথিভুক্ত। বাকি অংশ এসেছে উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কনসালটেন্ট অর্থাৎ পরামর্শক হিসাবে বৈধ পেশাগত কাজের সম্মানী থেকে, যারও সুস্পষ্ট কর হিসাব রয়েছে। মোট সম্পদ সংক্রান্ত তথ্যের বিষয়ে ফেসবুক পোস্টে বলা হয়েছে, নাহিদ ইসলামের মোট সম্পদ ৩২ লক্ষ টাকা। মোট সম্পদ কোনো এক বছরের আয় নয়, এটি একজন মানুষের পুরো জীবনের সঞ্চয়ের সমষ্টি। নাহিদ ইসলামের ক্ষেত্রে এই সম্পদ তার প্রায় ২৭ বছরের জীবনের জমাকৃত সঞ্চয়। এর মধ্যে রয়েছে উপদেষ্টা পদের বিপরীতে প্রাপ্ত বেতন থেকে সেভিংস, পূর্ববর্তী সেভিংস, পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে পাওয়া উপহার, স্বর্ণালঙ্কারের মূল্য, ফার্নিচার এবং ইলেকট্রনিক পণ্যের মূল্যের সমষ্টি। পাশাপাশি উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর আয়কর পরিশোধিত ইনকামও এর মধ্যে অন্তর্ভুক্ত। এখানে মোট সম্পদ যেটা একেবারেই সত্য এবং অ্যাকিউরেট, সেই তথ্যই দেওয়া হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট প্রসঙ্গে বলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ঘিরে যে অপপ্রচার চলছে সেটিও তথ্যের অপব্যবহার ছাড়া কিছু নয়। উপদেষ্টা পদ থেকে পদত্যাগের সময় নাহিদ ইসলামের ব্যাংক অ্যাকাউন্টে যে প্রায় ১০,০০০ টাকা ছিল, সেটি ছিল উপদেষ্টা পদে থাকাকালীন মোট আয়ের পর অবশিষ্ট নগদ অর্থ, তার মোট সম্পদের প্রতিফলন নয়। পরবর্তীতে সরকারিভাবে মন্ত্রীদের আসবাবপত্র ক্রয়ের জন্য বরাদ্দ অর্থ একই অ্যাকাউন্টে জমা হওয়ায় ব্যালেন্স বৃদ্ধি পায়, যা হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। বর্তমানে তার ব্যাংক অ্যাকাউন্ট মাত্র দুটি, একটি সোনালী ব্যাংকে এবং আরেকটি নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য ২৮ ডিসেম্বর সিটি ব্যাংকে খোলা। এর বাইরে তার আর কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। একই সঙ্গে এটিও পরিষ্কার যে উপদেষ্টা পদে থাকা অবস্থায় যেমন তার কোনো জমি, ফ্ল্যাট বা গাড়ি ছিল না, পদত্যাগের পরেও তা হয়নি। এই তথ্য হলফনামায় স্পষ্টভাবে উল্লেখ আছে। পেশা সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে, পেশা সংক্রান্ত বিভ্রান্তিও উদ্দেশ্যপ্রণোদিত। হলফনামার কোথাও নাহিদ ইসলামের পেশা হিসাবে শিক্ষকতা উল্লেখ করা হয়নি। তার পূর্ববর্তী পেশা সরকারের উপদেষ্টা এবং বর্তমান পেশা হিসাবে কনসালটেন্সি উল্লেখ আছে, যা একটি স্বীকৃত এবং বৈধ পেশা। তিনি একটি টেক ফার্মে স্ট্র্যাটেজিক ও পলিসি সিদ্ধান্তে পরামর্শ দেন, যে প্রতিষ্ঠানের নাম ইলেকশন কমিশনে দাখিল করা নথিতেই উল্লেখ রয়েছে। ওই প্রতিষ্ঠান কোনো সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত নয় এবং নাহিদ ইসলামের যুক্ত থাকার কারণে প্রতিষ্ঠানটি কখনোই কোনো সরকারি সুবিধা পায়নি। তার রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি এই পেশাগত দায়িত্ব পালন করছেন। এতে অস্বাভাবিক বা গোপন কিছু নেই। ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নাহিদ ইসলামের আয় ও সম্পদ সংক্রান্ত প্রতিটি তথ্য আয়কর রিটার্ন এবং নির্বাচনী হলফনামার মাধ্যমে আইনগতভাবে যাচাইযোগ্য। তিনি উপদেষ্টা পদে থাকাকালীন আয়, পদত্যাগের পর পেশাগত আয় এবং জীবনের সামগ্রিক সম্পদ সবকিছু আলাদা করে স্বচ্ছভাবে ঘোষণা করেছেন। অথচ এই স্পষ্ট এবং পৃথক ক্যাটাগরিগুলোকে ইচ্ছাকৃতভাবে গুলিয়ে দিয়ে একটি অসৎ রাজনৈতিক বয়ান তৈরি করার চেষ্টা চলছে। বাস্তবে সীমিত সম্পদ এবং স্বচ্ছ আয়ের ঘোষণা এই কথাই প্রমাণ করে যে নাহিদ ইসলাম ক্ষমতার অপব্যবহার বা অবৈধ সম্পদ সঞ্চয়ের রাজনীতির বাইরে থেকেই দায়িত্ব পালন করেছেন, আর সেটি এই অপপ্রচারের মূল অস্বস্তির
জায়গা। দুঃখজনক বাস্তবতা হলো এই দেশে সত্য বলা অনেক সময় অপরাধে পরিণত হয়। যত বেশি স্বচ্ছতা দেখানো হয় তত বেশি কাঠকড়ায় দাঁড় করানো হয়। অথচ যেসব রাজনীতিবিদ বছরের পর বছর দেশে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করেন, যাদের হলফনামার তথ্য বাস্তবতার সঙ্গে মেলে না, তাদের ক্ষেত্রে জবাবদিহিতা প্রায় অনুপস্থিত। কারণ ক্ষমতার সঙ্গে আপোষ করা থাকলে প্রশ্ন ওঠে না।